যাদবপুরেতে যেমন মেধা আছে, ঠিক তেমনি যাদবপুরই তৈরি করে ভারত বিদ্বেষ, যাদবপুরই তৈরি করে মাওবাদী। যাদবপুর থেকে আপনি কোনোদিন শুনবেন না ভারত মাতা কি জয়ের স্লোগান উঠেছে। যাদবপুর থেকে কোনোদিন শুনবেন না আপনি বন্দের মাতরম স্লোগান উঠেছে। কারণ যাদবপুরকে বামপন্থীরা রেখেই দিয়েছে মাওবাদীদের আঁতুড়ঘর করে। মাওবাদীদের এখান থেকেই মাওবাদী তৈরি হয় বা ভারত বিদ্বেষী কাজকলাপ। 2011 সরকারে আসার পর নিজের ভোট ব্যাংক রক্ষা করার জন্য যেভাবে অনুপ্রবেশ করেছিলেন, ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সুরক্ষা সেটা নষ্ট হয়ে গিয়েছিল। এবং এই এই যে চেন, এরা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে। এটা একটা উদ্বিগ্ন খোঁজ মিলবে না, স্ত্রীও বেপাত্তা থাকবে। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই আবু কয়েকদিন বাদে দেখতে পাবেন আবু কোনো জামায়াত বা আইএসআই বা পাকিস্তানের গুপ্তচরের সঙ্গে যুক্ত আছে। আমি আবারও বলছি, গোটা 2011 সালের পর থেকে গোটা পশ্চিমবঙ্গ এবং মির্জা গালিব স্ট্রিটও তার ব্যতীত নয়, এখানে প্রচুর অনুপ্রবেশকারী হয়েছে। সাধারণ বাড়িগুলোকে প্রচুর অর্থের বিনিময়ে লোকাল পলিটিক্যাল লিডার ও এমএলএদের সাথ নিয়ে এরকম বহু বাংলাদেশিরা এখানে থাকে। মির্জা গালিব স্ট্রিট জুড়ে 2011 পর থেকে এই রকম সাধারণ বাড়িগুলোকে অনেকে লিজ নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতো। এইটা হয়ে গেছিলো পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের কালচার। এবার আপনি ভাবুন, একটা সাধারণ বাড়িকে যদি লজ করে দেওয়া হয়, ওখানেতে থাকার লোকের পরিমাণ বাড়বে, লোকের পরিমাণ বাড়লো, কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। কারণ সাধারণ বাড়ির সঙ্গে লজের মধ্যে অনেক পার্থক্য থাকে অগ্নি নির্বাপক ব্যবস্থায়, ফলে আগুন লেগেছে। এটা You're watching News India One. Stay informed. Stay ahead. আমরা দেখলাম যে এই দুদিন ধরে যে পরিস্থিতি চলছে যাদবপুরে, যেটা হলো যাদবপুরে এবিভিপি এবং এসএফআই এর যে সংঘর্ষ হলো, সেই বিষয়টা নিয়ে যাদবপুরেতে যেমন মেধা আছে, ঠিক তেমনি যাদবপুরই তৈরি করে ভারত বিদ্বেষ, যাদবপুরই তৈরি করে মাওবাদী। যাদবপুর থেকে আপনি কোনোদিন শুনবেন না ভারত মাতা কি জয়ের স্লোগান উঠেছে। যাদবপুর থেকে কোনোদিন শুনবেন না আপনি বন্দের মাতরম স্লোগান উঠেছে। কারণ যাদবপুরকে বামপন্থীরা রেখেই দিয়েছে মাওবাদীদের আঁতুড়ঘর করে। মাওবাদীদের এখান থেকেই মাওবাদী তৈরি হয় বা ভারত বিদ্বেষী কাজকলাপ তৈরি হয়। আর এবিভিপির সঙ্গে সংঘর্ষটা হওয়ারই ছিল। আমরা যারা দেশের বিরোধী, আমরা কড়া হাতে তাদের বিরোধিতা করব, তাদের সাথে লড়বো, তাদের সাথে লড়বো। দেশ বিরোধীদের ভারতবর্ষে কোনো জায়গা নেই। সিপিএম মাওবাদীদের ভারতবর্ষে কোনো জায়গা নেই। যাদবপুর থেকেও আমরা এই সিপিএম মাওবাদীদের এই সরকারের আমলে আমরা উৎখাত করব। শুধু সিজেপির হাত নয়, আমি বলছি তো পুরো সমস্ত ভারত বিদ্বেষী যত শক্তিগুলো আছে, তৃণমূল থেকে শুরু করে সিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সবাই এর সঙ্গে যুক্ত আছে। এরা যাদবপুর থেকে শুধুমাত্র ভারত বিরোধী স্লোগান ওঠে। যাদবপুর থেকে ভারত মাতা কি জয় স্লোগান ওঠে না, বন্দের মাতরম স্লোগান ওঠে না। আমরা আবারও বললাম, তাই সিজেপির হাত থাকুক না, সমস্ত ভারত বিদ্বেষী যত শক্তি আছে সবার সাথে আমরা কঠোরভাবে লড়াই করব। যাদবপুর থেকেও আমরা ভারত মাতা কি জয় স্লোগান তুলব, বন্দের মাতরম স্লোগান তুলব। যেদিন এই সংঘর্ষ হয় রাত 1টার সময় এসএফআই এর যারা সমর্থকরা আছে তারা অরবিন্দ ভবনের লাইট অফ করে দেখবেন। এখানেতে ওরা এত আন্দোলন করে, কিন্তু ওখানে স্বপ্নদ্বীপের যে যখন হত্যা হয়, আমি হত্যাই বলবো ওটাকে, আমি বলবো হত্যা, স্বপ্নদ্বীপের মতো যখন হত্যা হয় তখন ওরা লাইট অফ করে দেয়। অ্যাকচুয়ালি ওরা লাইট অফ করে মাওয়িস্ট কার্যকলাপ চালানোর চেষ্টা করে, সেটারই ওরা প্ল্যান করছিল। ইঞ্জিনিয়ারকে ধরে আনলো এসটিএফ, কোচবিহারের ধৃতদের জেরা করে হদিশ। কোচবিহারের যাদেরকে জেরা করে হদিশ পাওয়া গেছে, তাদের হদিশ কীভাবে পাওয়া গেছে? রানা রাউফের গ্রেপ্তারির পর। রানা রাউফ কবে ভারতবর্ষে প্রবেশ করেছিল? পাক গুপ্তচর হিসাবে ভারতবর্ষে গুপ্তচর হিসাবে প্রবেশ করেছিল 2012 সালে। এবং রানা রাউফের সঙ্গে যুক্ত হচ্ছে কোচবিহারের জঙ্গিদের সঙ্গে যুক্ত হচ্ছে দিল্লির সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রদীপ্ত বাসু। এটা একটা চেন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সরকারে আসার পর নিজের ভোট ব্যাংক রক্ষা করার জন্য যেভাবে অনুপ্রবেশ করেছিলেন, ভারতবর্ষের আভ্যন্তরীণ যে সুরক্ষা সেটা নষ্ট হয়ে গিয়েছিল। এবং এই যে চেন, এরা ধীরে ধীরে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে রয়েছে। এটা একটা উদ্বিগ্নের বিষয়। কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে বিজেপি সরকার রয়েছে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার রয়েছে। এরা অতি শীঘ্র এদেরকে অ্যারেস্ট করবে এবং যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতবর্ষে আভ্যন্তরীণ সুরক্ষা বজায় থাকবে। মিনি ঢাকায় অনিয়মের ফাঁকেই সমান্তরাল নিয়োগ, বুধের আগুন রুখতে পারেনি ভিনদেশি অতীত বলবে। দেখুন, 2011 সালের পর থেকে সারা পশ্চিমবঙ্গে অনিয়ম চলেছে। আর যেই জায়গাটায় যে শিখা ইন বলে যে হোটেলটা বা লজটাতে আগুন লেগে গেছিলো, সেটা হচ্ছে একজনের কাছ থেকে আবু বলে একজন 40,000 টাকার বিনিময়ে ভাড়া নিয়েছিল। সারা মির্জা গালিব স্ট্রিট জুড়ে 2011 পর থেকে এই রকম সাধারণ বাড়িগুলোকে অনেকে লিজ নিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতো। এইটা হয়ে গেছিলো পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের কালচার। এবার আপনি ভাবুন, একটা সাধারণ বাড়িকে যদি লজ করে দেওয়া হয়, ওখানেতে থাকার লোকের পরিমাণ বাড়বে, লোকের পরিমাণ বাড়লো, কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। কারণ সাধারণ বাড়ির সঙ্গে লজের মধ্যে অনেক পার্থক্য থাকে অগ্নি নির্বাপক ব্যবস্থায়, ফলে আগুন লেগেছে। এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু মুখ্যমন্ত্রী কড়া হাতে এর ব্যবস্থা নিচ্ছেন। এই সমস্ত বেআইনি লজগুলোও বন্ধ হয়ে যাবে
হবে এবং যত অনুপ্রবেশকারী আছে তাদেরকেও গ্রেফতার করা হবে। বললেন মানে মাসিক 40,000-এর চুক্তি, স্ত্রীর নামে নিউ মার্কেটের ওই হোটেল। হ্যাঁ, মালিকেরও খোঁজ মিলবে না, স্ত্রীও বেপাত্তা থাকবে। আর আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই আবু কয়েকদিন বাদে দেখতে পাবেন আবু কোনো জামায়াত বা আইএসআই বা পাকিস্তানের গুপ্তচরের সঙ্গে যুক্ত আছে। আমি আবারও বলছি, গোটা 2011 সালের পর থেকে গোটা পশ্চিমবঙ্গ এবং মির্জা গালিব স্ট্রিটও তার ব্যতীত নয়, এখানে প্রচুর অনুপ্রবেশকারী হয়েছে। সাধারণ বাড়িগুলোকে প্রচুর অর্থের বিনিময়ে লোকাল পলিটিক্যাল লিডার ও এমএলএদের সাথ নিয়ে এরকম বহু বাংলাদেশিরা এখানে থেকেছে। এসে তারা নিজেদের আইডেন্টি কার্ড তৈরি করেছে, আধার কার্ড তৈরি করেছে এবং এভাবে থাকছে। এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু করুক না করুক, ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষার ভিত নড়িয়ে দিয়ে গেছে এইসব করে। You're watching News India 1. Stay informed. Stay ahead.